রোনাল্ড জঙ্গল থেকে ধরে আনে এক নেকড়ে রাজকুমারীকে, যে কিনা ছোট থেকে নেকড়েদের মাঝে বড় হয়েছে। কিন্তু মেয়েটি কি তার কাছে এমনি এমনি এসেছিল, নাকি তার ছিল কোনো গোপন উদ্দেশ্য? আজকে দারুণ একটা রিভেঞ্জ চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব, যেটাই আছে প্রতিশোধ আর রোম্যান্সের গল্প। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ড্রামার শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র সোফিয়ার অতীতের কথা জানতে পারি। সোফিয়া লুও বলে যে আজ থেকে 12 বছর আগে রোনাল্ড সেনের বাবা আমার পুরো পরিবারকে হত্যা করে, এবং আমরা অতীতের কিছু দৃশ্যও দেখতে পাই। সোফিয়ার মা তাকে জঙ্গলে পালাতে বলে এবং নিজের সেন ফ্যামিলির সৈন্যদের হাতে প্রাণ দেয়। ছোট্ট সোফিয়া নিজের মাকে তাদের হাতে অত্যাচারিত হয়ে মারা যেতে দেখে, কিন্তু সোফিয়া এবার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। বর্তমান সময় আমরা সোফিয়াকে দেখতে পাই, যে কিনা নেকড়েদের পোশাক পরে জঙ্গলে ছিল, এবং তখনই তাকে কিছু সেনা ঘিরে ধরে। এবং তখনই সেখানে আসে অ্যাডজুটেন্ট ঝাং। ঝাংয়ের সাথে সোফিয়ার দুর্দান্ত লড়াই হয়। এবার তখনই সেখানে সোফিয়ার দলের অনেক নেকড়ে উপস্থিত হয়। ঝাং সোফিয়াকে বলে যে পালানোর একদম চেষ্টা করো না। এবার তখনই সেখানে হাজির হয় সেন পরিবারের বড় ছেলে মার্শাল রোনাল্ড সেন। রোনাল্ড তার সৈন্যদের নির্দেশ দেয় যে চারদিক দিয়ে নেট বিছিয়ে যাতে সোফিয়াকে ধরা হয়, এবং তারা সোফিয়াকে ধরে রোনাল্ডের বাড়িতে নিয়ে আসে। ঝাং বলে যে এরকম একটা জঙ্গলি মেয়েকে বাড়িতে আনার কি কোনো দরকার আছে? রোনাল্ড বলে যে এরকম একজনকে মেরে ফেলার থেকে ম্যানশনে রাখাটা বেশি ইন্টারেস্টিং। তারা সোফিয়াকে একটা খাঁচায় বন্ধ করে রেখেছিল। এবার রোনাল্ড সোফিয়াকে কোলে করে বাথটাবে নিয়ে যায় এবং বলে যে স্নান করে নাও। ওদিকে আমরা রোনাল্ডের 3জন স্ত্রীকে দেখতে পাই, লিনা, মিয়া এবং স্টেসি। তারা ছুটতে ছুটতে এসে একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে যে রোনাল্ড কাকে জঙ্গল থেকে তুলে এনেছে। হঠাৎ রোনাল্ড ওই জঙ্গলি মেয়েটার প্রতি এত অ্যাটেনশন কেন দিচ্ছে। কর্মচারীটি বলে যে ম্যাডাম, আমি সত্যিই জানি না। আমি শুধু জানি যে মার্শাল মেয়েটিকে জঙ্গল থেকে এনে স্টান টান করিয়েছে। এবার তখনই লিনা এবং স্টেসি বলে ওঠে যে মার্শাল শুধু আমার। মিয়া বলে যে কিন্তু আমি তো শুনেছিলাম যে মার্শাল ইম্পর্টেন্ট। আসলে রোনাল্ড এই 3জনকে বিয়ে করলেও এদের সাথে রোনাল্ডের কোনো রকম রোমান্টিক সম্পর্ক বা শারীরিক সম্পর্ক কোনো সম্পর্কই ছিল না। এবার আমরা অন্যদিকে সোফিয়াকে দেখতে পাই, যে কিনা তার উলফের পোশাক খুলে সাধারণ পোশাক পরে রোনাল্ডের সামনে আসে, এবং রোনাল্ড তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। সোফিয়া তখনই হোঁচট খেয়ে রোনাল্ডের গায়ে পড়ে যায় এবং মনে মনে ভাবে যে আমার রূপ তাহলে কাজে দিয়েছে। রোনাল্ড তাকে বলে যে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে এবং খাবে। কিন্তু তখনই সেখানে রোনাল্ডের 3জন স্ত্রী চলে আসে। স্টেসি বলে যে এই নোংরা মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছো, ও আদৌ স্নান করেছে তো? তুমি কি রোনাল্ডের বিছানা নোংরা করতে এসেছো? লিনা বলে যে হ্যাঁ, আপনি ওর জন্য আমাদের ইগনোর করতে পারেন না। কিন্তু রোনাল্ড তাদের সবাইকে ঘর থেকে তাড়িয়ে দেয়। সোফিয়া মনে মনে ভাবে যে খেলা তো এবার শুরু। ওদিকে ওই 3জন তো রেগে মেগে ঘর থেকে বেরিয়ে আসে। লিনা বলে যে ও দুর্বল সাজার অভিনয় করছে, দেখলে কেমন মিটমিট করে হাসছিল। স্টেসি বলে যে হ্যাঁ, ও রোনাল্ডের সামনে নাটক করছে, ছলনাময়ী। মিয়া বলে যে আচ্ছা, মার্শেলকে ওকে বিয়ে করবে নাকি? লিনা বলে যে সেটা আমরা কখনোই হতে দেব না। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। সেন বাড়ির এক কর্মচারী রাতের বেলা কিছু একটা আওয়াজ পায় এবং সে উঠে দেখে যে সোফিয়া বসে বসে কাঁচা মুরগি খাচ্ছে। তখনই সেখানে সেন পরিবারের ছোট ছেলে জুনহে আসে এবং বলে যে মা, আমার পোষা মুরগি খেয়ে নিলে। আচ্ছা, কাঁচা খেও না, পেট ব্যথা হবে, আমাকে দাও। কিন্তু সোফিয়া তার হাতে কামড়ে দিয়ে মুরগি নিয়ে পালায়। এবং তখনই তার দেখা হয় পরিবারের গৃহকর্মী কুয়াং এর সাথে। কুয়াং বলে যে মিস লৌ, আপনি এসে গেছেন। চিন্তার কিছু নেই, এখানে শুধু আমি আর আপনি আছি। আপনার কি মনে হয় আমার সাহায্য ছাড়া আপনি এই ম্যানশনে এন্ট্রি নিতে পারতেন? আমরা বুঝতে পারি যে কুয়াং আগে থেকেই সোফিয়াকে চিনত। কুয়াং বলে যে চলুন আমরা একসাথে মিলিত হয়ে কাজ করি। সোফিয়া বলে যে কিন্তু আমি তোমাকে বিশ্বাস কেন করব? এবং এই প্রথম আমরা সোফিয়াকে কথা বলতে শুনি, কারণ বাকিরা ভাবে যে সোফিয়া কথাই বলতে পারে না, যেহেতু সে নেকড়েদের সাথে বড় হয়েছে। সোফিয়া কুয়াংকে পাত্তা না দিয়েই চলে আসে। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। সোফিয়া রোনাল্ডের স্টাডিতেই কিছু একটা খুঁজছিল, এবং তখনই সেখানে আবারও কুয়াং আসে এবং একটি খাম দেখিয়ে বলে যে আপনি মনে হয় এটাই খুঁজছিলেন। সোফিয়া বলে আমাকে দাও এটা।
কুয়াং সেটা সরিয়ে নিয়ে বলে যে এখনো আপনি আমার সাথে পার্টনারশিপ করতে রাজি নন। সোফিয়া বলে যে এত বছর জঙ্গলে থেকে আমি একটা কথা অন্তত শিখেছি, সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করতে না। কুয়াং বলে যে তাই যদি হয় তাহলে আমি আপনাকে যদি এটা দিই তাহলে কি বিশ্বাস করবেন? এতে আপনারই কাজ সহজ হবে। খামটির গায়ে লেখা ছিল লুও পরিবারের টপ সিক্রেট। কুয়াং বলে যে এসো আমরা হাত মেলাই। কিন্তু সোফিয়া তার থেকে খামটা নিয়ে নেয় এবং দেখে যে তার ভেতর সোফিয়ার পরিবার অর্থাৎ লুও পরিবারের মৃত্যু সংক্রান্ত কিছু তথ্য আছে। প্রথমত সেখানে লুও পরিবারের একটি ফ্যামিলি ট্রি ছিল এবং সেখানে লেখা ছিল কিভাবে কমান্ডার সেন রোনাল্ডের বাবা লুও পরিবারের 43 জন সদস্যকে তার সেনাবাহিনীর সাহায্যে মেরে ফেলেছিল। সোফিয়া ভাবে যে সেন ফ্যামিলি আমার পরিবারের বদনাম করার জন্য অনেক কিছু করেছিল। ওরা আমাদের নামে রাজদ্রোহের মিথ্যা অভিযোগ এনে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমাকে যে করে হোক আমার পরিবারের নাম থেকেই বদনাম ঘোচাতে হবে, আর সেটার জন্য আমাকে প্রমাণ খুঁজতে হবে। এই সবের জন্য সেন ফ্যামিলিকে মূল্য চোকাতে হবে। তখনই সেখানে জুন হে আসে এবং সোফিয়া খামটা ছুঁড়ে একটা আলমারির নিচে ঢুকিয়ে দেয়। জুনহে বলে যে আমার মনে হলো কেউ এখানে কথা বলছিল, তুমি কি কথা বলছিলে? সোফিয়া কিছু না বলে চলে যেতে চায়, কিন্তু জুনহে তাকে বাধা দিয়ে বলে যে গত রাতে আমাদের পরিচয় হয়নি। হ্যালো, আমি সেন জুনহে। আমি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছি। আমি তোমার ব্যাপারে জানার জন্য খুব কিউরিয়াস। শুনেছি তুমি নাকি নেকড়েদের মাঝে বড় হয়েছো, কিন্তু আমি জানতাম না যে তুমি কথা বলতে পারো। আমাকে কিন্তু আগের দিনের মতো কামড়ে দিও না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু এই কথা শুনে সোফিয়া বলে যে আমি যে কথা বলতে পারি সেটা যেন কেউ জানতে না পারে, না হলে কিন্তু আমি চিরকালের মতো তোমার মুখ বন্ধ করে দেব। অন্যদিকে আমরা লিনা এবং স্টেসিকে দেখতে পাই। লিনা স্টেসিকে বলে যে বোন, তোমার রিসার্চ কেমন চলছে? তুমি কি রোনাল্ডের ইম্পোর্টেন্সি সারানোর জন্য ওষুধ বানাতে পেরেছো? তাড়াতাড়ি বানাও, না হলে তো ভবিষ্যতে আমাদেরই অসুবিধা হবে বলো। স্টেসি বলে যে চেষ্টা তো করছি, কিন্তু আগেরবার ওষুধ দেওয়ার পর ওনার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। রোনাল্ড তো আমাকে সেদিন এমন বকলো যে এখনো আমি ভয়ে ভয়ে আছি, কোনোদিন না উনি আমার গর্দানি নিয়ে নেন। লিনা বলে যে চিন্তা করো না, আমি একটা ফর্মুলার কথা শুনেছি। কোনো অল্প বয়সী মেয়ের হৃৎপিণ্ডের রক্ত অনুঘটক হিসেবে ব্যবহার করলে এই ওষুধে বিশাল কাজ দেবে। তোমার ওষুধের ফর্মুলায় আসলে কোনো গন্ডগোলই নেই, তোমার সমস্যাটা হলো তোমার অনুঘটকে। স্টেসি বলে যে কিন্তু তুমি কি আমার রক্ত ব্যবহার করতে বলছো? কিন্তু তাহলে তো আমি মরে যাব। রোনাল্ডের জন্য যদিও মরতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র ওষুধ বানাতে গিয়ে মরাটা কি ঠিক হবে? লিনা বলে যে আরে বোকা মেয়ে, আমি তোমাকে বলছি না রক্ত দিতে। আমাদের বাড়িতে তো এমন একজন অলরেডি আছেই যে অল্প বয়সী স্ট্রং, তার থেকে রক্ত নাও। অর্থাৎ লিনা কিন্তু স্টেসিকে কাজে লাগিয়ে সোফিয়াকে আহত করার চেষ্টা করছিল। স্টেসি বলে যে ঠিক বলেছ, রোনাল্ডের জন্য আমি সব করতে রাজি আছি। এবার আমরা দেখতে পাই রাতের বেলা স্টেসি একটা ছুরি হাতে লুকিয়ে লুকিয়ে সোফিয়ার ঘরে ঢোকে। এবার সোফিয়া তো সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কেউ তার ঘরে ঢুকেছে, কিন্তু সে চোখ বন্ধ করে ঘুমানোর অ্যাক্টিং করে। সোফিয়া ভাবে যে আমি দেখতে চাই সেন ফ্যামিলি আমার সাথে কি চালাকি করার চেষ্টা করছে। কিন্তু স্টেসি তখনও তাকে ছুরি মারতে পারে না। সে মনে মনে ভাবছিল যে আমি মেয়েটাকে একদমই পছন্দ করি না সেটা ঠিকই, কিন্তু কাউকে এইভাবে মেরে ফেলতে আমি পারবো না। আমার তো খালি এক ফোঁটা রক্ত লাগবে, যেন ওর কিছু না হয়। এবার তখনই সেখানে রোনাল্ড প্রবেশ করে। সোফিয়া মনে মনে ভাবে যে আবারও যদি আমি সেলফ হার্মের ট্রিকটা অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়, এবং সে স্টেসিকে আলতো করে ধাক্কা মারে। ফলে স্টেসি হোঁচট খেয়ে সোফিয়ার বুকে পড়ে যায় এবং সোফিয়া ছুরিটা নিজের বুকের উপর নিয়ে নেয়, যাতে অবশ্য তার খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু রোনাল্ড সঙ্গে সঙ্গে ছুটে এসে স্টেসিকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই এবং আমরা দেখতে পাই সেন ফ্যামিলি যখন লো ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছিল এবং সোফিয়াই খালি পালাতে সক্ষম হয়েছিল। আগে থেকেই লো ফ্যামিলি এবং সেন ফ্যামিলি একে অপরকে চিনত এবং রোনাল্ড আর সোফিয়াও ছোটবেলায় একে অপরকে চিনত। সেই দিন রাতে রোনাল্ড সোফিয়াকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসেছিল, কিন্তু সোফিয়া লুকিয়েছিল ঝোপের আড়ালে এবং সে রোনাল্ডের ডাকে সাড়া দেয়নি, কারণ রোনাল্ডের পরিবারই তো তার পরিবারকে মেরেছে।
কিন্তু স্বাভাবিকভাবেই রোনাল্ড এত বছর পর সোফিয়াকে দেখে আর চিনতে পারেনি। এবং রোনাল্ড সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকে এবং বলে যে ওর যদি কিছু হয় স্টেসি, আমি তোমাকে ছাড়বো না। স্টেসি বলে যে আমি শুনেছি রক্ত ইম্পোর্টেন্স সারাতে পারে, তাই জন্য আমি এক ফোঁটা রক্তই চেয়েছি। আমি যা করেছি সব তোমার জন্যই করেছি, আর আমি ওকে মারতে চাইনি, ও তার আগেই আমাকে ধাক্কা দিল। রোনাল্ড তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে কেউ কি ইচ্ছা করে নিজের উপর এরকম হামলা করাবে? সোফিয়া চোখ বুঝে এই সব কথাই শুনতে পায় এবং সে মনে মনে ভাবেই যে রোনাল্ড ইম্পর্টেন্ট, তাহলে তো কোনো চিন্তা ছাড়াই আমি ওকে প্রেমের জালে ফাঁসাতে পারবো। রোনাল্ড অন্যদিকে স্টেসিকে বলে যে আমার ভালো করার নাম করে তুমি অন্যের ক্ষতি করবে, এত বাজে তুমি কবে হয়ে গেলে? তোমাকে এক্ষুনি আমি বন্দি করে রাখার নির্দেশ দিচ্ছি। এবং স্টেসিকে রোনাল্ডের গার্ডরা এসে নিয়ে যায়। এই খবর লিনার কানে পৌঁছতেই সে ভাবে যে বাহ, একজন তো বিছানায় আর একজন বন্দি, এটাই সঠিক সময় রোনাল্ডকে সিরিয়াস করার। রোনাল্ডোর সন্তানের মা যদি আমি হতে পারি, তা আমার ইম্পর্টেন্স আরো বেশি বেড়ে যাবে। ওদিকে রোনাল্ড তো সোফিয়ার বিছানার কাছেই বসেছিল এবং তারই যত্ন নিচ্ছিল। কিন্তু তখনই সেখানে লিনা তার সেক্সি ড্রেস পরে আসে এবং রোনাল্ডকে স্যুপ দিয়ে বলে যে রোনাল্ড, অনেক রাত হয়ে গেছে, স্যুপ খাবে একটু? রোনাল্ড স্যুপটা ঠেলা দিয়ে সরিয়ে দেয়। লিনা রোনাল্ডের কোলে উঠে বসে এবং তাকে সিরিয়াস করার চেষ্টা করে। কিন্তু তখনই সোফিয়া কেসে ওঠে এবং রোনাল্ড তাড়াতাড়ি সোফিয়ার কাছে ছুটে যায় এবং বলে যে তুমি উঠে পড়েছো, তুমি ঠিক আছো তো? লিনা তাকে বলে যে ও যখন ঠিকই হয়ে গেছে, আপনি আজ রাতে আমার ঘরে আসুন। রোনাল্ড লীনাকে চুপ করিয়ে দেয় এবং বলে যে চুপ করো, দেখছো না ও অসুস্থ, যাও এখন এখান থেকে চলে যাও। লিনা চলে যেতেই সোফিয়া তাকে চোখ দেখিয়ে ভেঙিয়ে দেয়। পরদিন সকালে তার ঘরে জুনহে এবং মিয়া আসে তার জন্য স্যুপ নিয়ে। এবার মিয়া খুবই বাজে রান্না করত এবং তার খাবার কেউ খেতে চাইতো না। মিয়া সোফিয়াকে স্যুপ দিয়ে বলে যে আমি জানি তুমি আমাদের বিশ্বাস করতে পারছো না, এই দেখো আমি তোমাকে স্যুপটা খেয়ে দেখাচ্ছি, এতে কিছুই নেই, কিন্তু স্যুপটা খেতে খুব একটা ভালো হয়নি। সোফিয়া মনে মনে ভাবে যে সারা জীবন নেকড়েদের সাথে থেকেই আমি কতই না আজে বাজে খাবার খেয়েছি, এটা তো আমার কাছে কিছুই না। মিয়া বলে যে তোমার ভালো লেগেছে আমার রান্না, তাহলে একমাত্র তুমিই বুঝতে পেরেছো, এবার থেকে আমি রোজ তোমাকে রান্না করে খাওয়াবো। এবার এই সব দৃশ্য দেখে লিনা ভাবে যে বাহ, মিয়া বেশি ভালো মানুষই দেখাচ্ছে, ঠিক আছে, আমি এক ঢিলে দুই পাখি মারবো। এবার লিনা সবার অলক্ষ্যে সোফিয়ার খাবারে উত্তেজনামূলক ওষুধ মিশিয়ে দেয় এবং সেই স্যুপ রাতের বেলা জুনহে সোফিয়ার জন্য নিয়ে আসে। স্যুপ খাওয়ার পরই সোফিয়ার চোখ মুখ লাল হয়ে যায় এবং সে বলতে থাকে যে আমার ভালো লাগছে না, গরম লাগছে, চলে যাও। তখনই সেখানে রোনাল্ড আসে এবং জুন হেঁকে তাড়িয়ে দেয়। ওই ড্রাগসের ফলে সোফিয়া খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। সে রোনাল্ডকে বলে যে আমাকে সাহায্য করো এবং সে রোনাল্ডের সাথে ক্লোজ হতে চায়। কিন্তু রোনাল্ড তাকে বাথরুমে নিয়ে তার উপর ঠান্ডা জল ঢেলে দেয়। রোনাল্ড বলে যে তুমি তো কথা বলতে পারো, আর নাটক করতে হবে না। সোফিয়া বলে যে আজকের খাবারে কিছু মেশানো ছিল, ওটা খাওয়ার পর থেকেই আমার এরকম লাগছে। রোনাল্ড বলে যে ঠিক আছে, আমি খতিয়ে দেখব। সোফিয়া মনে মনে ভাবে যে আমি জানি না এই কাজটা কে করেছে, কিন্তু এই সুযোগে যদি রোনাল্ডের কাছে আসা যায় তাহলে ভালো হয়। সোফিয়া একটা হাঁচি দিয়ে বলে যে আমার ঠান্ডা লাগছে। রোনাল্ড তার হাত ধরে বলে যে এইসব চালাকি আমার সাথে একদম করবে না। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। সোফিয়া রোনাল্ডের স্টাডিতে ছিল। এবার তখনই সেখানে আবারও কুয়াং আসে এবং বলে যে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটা ভেবেছো? আমার কাছে কিন্তু বেশি সময় নেই। সোফিয়া বলে যে আমি জানি না তুমি কি চাও, কিন্তু আমাদের একে অপরের থেকে দূরে থাকাই উচিত। কুয়াং বলে যে আমরা দুজনেই সেন বংশ ধ্বংস করতে চাই, তাহলে হাত মেলাতে বাধা কোথায়? সোফিয়া বলে যে আর যদি আমি না মেলাই? কুয়াং বলে যে তাহলে তোমার যে পরিণতি হবে সেটার জন্য আমাকে দায়ী করো না। তোমার আসল পরিচয় যদি আমি সবাইকে বলে দিই যে তুমি লুও বংশের মেয়ে, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখেছো? সোফিয়া বলে যে তুমি আমাকে ধমকাচ্ছ, আমিও কিন্তু তোমার গোপন রহস্য জানি। আসলে সোফিয়ার মনে একটা সন্দেহ হয়েছিল। রোনাল্ডের বাবা অর্থাৎ জেনারেল সেনের দুইটি বিবাহ ছিল এবং জেনারেল সেনের দ্বিতীয় স্ত্রীর সাথে সোফিয়া ভেবেছিল কুয়াংয়ের কোনো সম্পর্ক আছে। ফলে কুয়াং এবং জেনারেলের দ্বিতীয় স্ত্রী লিজারই সন্তান হলো জুনহে। তাই জন্যই কুয়াং জুনহেকে একটু বেশিই ভালোবাসে। এই কথা ভেবেই সোফিয়া কুয়াংয়ের গলায় ছুরি ধরে। কুয়াং বলে যে তুমি কি করবে, আমাকে মেরে ফেলবে? সোফিয়া কুয়াংয়ের হাত কেটে দেয় এবং বলে যে আমরা নেকড়েরা কিন্তু মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকি, তুমি কি আমার ব্লাড সোর্স হতে চাও? তুমি যদি আমার আসল পরিচয় ফাঁস করে দাও, আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। মনে রাখবে আমার হারানোর কিছুই নেই, তাই আমি কোনো কিছুকেই ভয় পাই না।
কিন্তু আসলে সোফিয়া রক্তটা অন্য কারণে নিয়েছিল। সে জুনহের সাথে কুয়াংয়ের ডিএনএ ম্যাচ করে দেখার জন্য রক্তটা নেয়। এবার আমরা জুনহেকে দেখতে পাই যে তার মায়ের ছবির সামনে বসে দুঃখ করছিল। জুনহে বলে যে মা, তোমাকে এই বাড়ির প্রথম স্ত্রীর জন্যই মারা যেতে হয়েছিল, আমি কিছুই করতে পারিনি। কিন্তু এখন তো আর কেউই বেঁচে নেই, তাদের বদলা অন্যদের ওপর নেওয়ার কি কোনো লাভ আছে? এই বলে সে ড্রিঙ্ক করতে থাকে এবং ড্রিঙ্ক করতে করতে মদ্যপ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখনই সেখানে সোফিয়া আসে এবং ভাবে যে সত্যিই গড আমার সাথে আছে, এবং সে জুনহেরও ব্লাড স্যাম্পল কালেক্ট করে। তখনই জুনহে মদের ঘুরে সোফিয়াকে কাছে টেনে নেয় এবং বলে যে মা যেও না, মা যেও না। এবার রোনাল্ড সেখানে চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে উল্টো পাল্টা ভেবে নেয় এবং সে টানতে টানতে সোফিয়াকে সেখান থেকে নিয়ে চলে আসে এবং বলে যে মনে রাখবে তুমি শুধু আমার, এবং তাকে কিস করতে থাকে। সোফিয়া মনে মনে ভাবে যে রোনাল্ড, আমি তোমাকে ছাড়বো না। রোনাল্ড ভাবে যে এই মেয়েটা কাছে এলেই আমার এরম হয় কেন। সে সোফিয়াকে বলে যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি জঙ্গল থেকে উদ্ধার করে, তুমি শুধু আমার ছোট্ট উলফ। এবার রাতের বেলা সোফিয়া কুয়াং এবং জুনহের ব্লাড টেস্ট করে দেখে, কিন্তু তাদের ব্লাড তো আলাদা ছিল। অর্থাৎ সোফিয়ার সন্দেহ সত্যি না। তাহলে রহস্যটা কি, সেটা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। তোমাদের এই পয়েন্টে এসে কি মনে হচ্ছে, সোফিয়ার পরিবারের মৃত্যুর জন্য আসল দায়ী কে ছিল, আসল ভিলেনটা কে? সেটা কিন্তু এক্ষুনি চটপট কমেন্ট করে ফেলো, দেখা যাক তোমাদের গেসটা ঠিক হয় কিনা। এবার অন্যদিকে আমরা কুয়াংকে দেখতে পাই যে কিনা জুনহের মায়ের স্মৃতি নিয়ে ভাবছিল। সে ভাবছিল যে তোমাকে ওরাই মেরে ফেলেছে। এবং আমরা এই সময় ফ্ল্যাশব্যাকে কুয়াংয়ের অল্প বয়সের দৃশ্য দেখতে পাই। জুনহের মা অর্থাৎ লিজা রোনাল্ডের বাবার দ্বিতীয় স্ত্রী ছিল এবং লিজা কুয়াংয়ের প্রেমিকা ছিল। সে কুয়াংকে চিঠি লিখে জানিয়েছিল যে আমি আগামীকাল সেন পরিবারে বিয়ে করতে চলেছি, তোমার আমার সব সম্পর্ক এখানেই শেষ। কিন্তু তারপরেও কুয়াং তাকে ভুলতে পারেনি। কুয়াং বলে যে লিজা, তোমার মৃত্যুর বদলা আমি নেব, সেন পরিবারকে আমি ধ্বংস করব। জুনহে এই পরিবারের একমাত্র কর্তা হবে। জুনহে যেহেতু লিজার সন্তান ছিল, তাই জন্য একমাত্র কুয়াং তাকে পছন্দ করত। পরের দিন সকালে আমরা লিনা এবং স্টেসিকে দেখতে পাই। স্টেসি বলে যে ওই শয়তান মেয়েটার জন্য আমাকে শাস্তি পেতে হলো। লিনা বলে যে চিন্তা করো না, ও যা করেছে তার শাস্তি ওকেও পেতে হবে। আসলে আগের দিন সোফিয়াকে জুনহের সাথে ওইভাবে দেখে রোনাল্ড ভুল বুঝেছিল এবং সোফিয়াকে শাস্তি স্বরূপ তার ঘর মুছতে দিয়েছিল। এবার সোফিয়া তো ঘর মুছছিল, কিন্তু তখনই সেখানে লিনা আসে এবং তার হাত জুতো দিয়ে পাড়িয়ে দেয়। স্টেসি বলে যে তোমার জন্য আমাকে বন্দি হতে হলো। সোফিয়া বলে যে বোন, আমাকে ছেড়ে দাও। স্টেসি বলে যে কোথা থেকে এসেছে জঙ্গলি, সে কিনা আমাদের বোন বলছে, বলে পা দিয়ে তার হাত আরো পাড়িয়ে দেয়। কিন্তু তখনই রোনাল্ড এসে সেই সব দেখতে পায় এবং তাদের তাড়িয়ে দেয়। রোনাল্ড বলে যে তুমি কি আবারও ইচ্ছে করে নাটক করছো নাকি? সোফিয়া বলে যে ইচ্ছা করে করলেই বাকি, আমি তো জানি তুমি আমারই সাইড নেবে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে আমারও অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সোফিয়া এবং রোনাল্ডের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। তারা একদিন একসাথে খেলছিল এবং সোফিয়ার হাত থেকে পড়ে একটা ফুলদানি ভেঙে যায়। কিন্তু তখনই সেখানে রোনাল্ডের বাবা চলে আসে এবং রোনাল্ড সোফিয়ার দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। অর্থাৎ ছোট থেকেই রোনাল্ড এরকমই ছিল। রোনাল্ড সোফিয়াকে বলে যে সত্যি করে বলো তো তুমি কে, এবং সোফিয়া বলে যে সময় হলেই জানতে পারবে। রোনাল্ড বলে যে ঠিক আছে, আমিও দেখতে চাই যে তুমি আমার প্রোটেকশন ছাড়া কেমন থাকো। আমি একটা নিলাম রাখবো, আর সেই নিলামে তোমাকে নিলাম করব। এবার আমরা নিলামের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে খাঁচায় সোফিয়াকে রাখা হয়েছিল। সবাই তাকে দেখে বলতে থাকে যে বাহ কি সুন্দরী, এবং সবাই তাকে বাজে নজরে দেখছিল, এমনকি তাকে খেলার বস্তু হিসাবে ভাবছিল। এবার নিলাম শুরু হয় এবং একজন 5 মিলিয়ন দাম হাঁকে, আরেকজন 8 মিলিয়ন দাম হাঁকে, এবং শেষ অবধি একজন 10 মিলিয়ন দাম হাঁকে। লোকটি খুবই উগ্র স্বভাবের ছিল। লোকটি ঠিক করেছিল সেই সোফিয়াকে কিনবে। লোকটি বলে যে তোমাকে কিনে আমি তোমাকে ট্রেন করব, আর আমার কথা না শুনলে তোমাকে পিটিয়ে মেরে ফেলবো। এবার তখনই রোনাল্ড পিছন থেকে দাম হাঁকে 20 মিলিয়ন, এবং লোকটিকে এক ঘুষি মারে এবং সোফিয়াকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আসলে সে সোফিয়াকে বোঝাতে চাইছিল যে সেই ছাড়া অন্য কারোর কাছেই কিন্তু সোফিয়া সেফ থাকবে না বা ভালো থাকবে না। রোনাল্ড সোফিয়াকে বলে যে এবার কোনো কথা না লুকিয়ে সত্যি করে বলো, এবং সোফিয়া রোনাল্ডের গালে একটা চুমু খায়। তখনই সেখানে অ্যাডজুটেন্ট ঝাং আসে এবং বলে যে মার্শালের সৈন্যদের তাকে প্রয়োজন। রোনাল্ড সোফিয়াকে বলে যে লিটল উলফ, আমার জন্য অপেক্ষা করো, আমি কাজ শেষ করেই তোমার কাছে আসছি। সোফিয়া মনে মনে ভাবে যে রোনাল্ড
আমি যদি আসতে না চাইতাম তোমার কিন্তু ক্ষমতা ছিল না আমাকে ধরে আনার। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই সোফিয়া ঘুমোচ্ছিল। তখনই কেউ একজন তার ঘরে একটা নোট ফেলে দিয়ে যায়। তাতে লেখা ছিল যে আমি তোমার জন্য বাগানে অপেক্ষা করছি জুনহে। সোফিয়া বাগানে গিয়ে দেখে জুনহে তার জন্য অপেক্ষা করছে এবং তার হাতে একটা সুটকেস। সোফিয়া বলে যে কি ব্যাপার, এবং জুনহে তাকে বলে যে সোফিয়া, আমি তোমাকে পালাতে সাহায্য করছি, তুমি এখান থেকে পালাও, এখানে থেকে তোমাকে আর অপমানিত হতে হবে না। সোফিয়া তাকে বলে যে জুনহে, আমার এখানে থাকার একটা উদ্দেশ্য আছে, তুমি কি আমাকে সেই কাজে সাহায্য করবে? জুনহে বলে যে কি সাহায্য লাগবে বলো। সোফিয়া বলে যে সেন ফ্যামিলির কি কোনো সিক্রেট রুম আছে, এমন একটা রুম যেখানে লু ফ্যামিলি সংক্রান্ত চিঠি আছে বা কোনো তথ্য আছে, সেইগুলো খুঁজতে আমাকে সাহায্য করো। এবং সোফিয়া জুনহেকে একটা মাস্টার টোকেনও দেখায় যেটা কিনা একটা ঘর খোলার জন্য কাজে লাগে। এবার জুনহের মনে পড়ে যে সে এবং রোনাল্ড যখন ছোট ছিল তাদের বাবা একদিন তাদের একটা গোপন রুমের কথা বলেছিল, যেটা সেন ফ্যামিলির গোপন রুম, এবং সেই রুমটা একমাত্র এই মাস্টার টোকেনটা দেখালেই খুলবে। এবার এই ঘরের রহস্য কেউ যেন জানতে না পারে সেই কথাও তার বাবা তাদের বলেছিল, কিন্তু সেই দিন এই কথাগুলো কুয়াং লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিল। যাই হোক, এবার জুনহে টোকেনটা নিয়ে তাদের পরিবারের সেই সিক্রেট রুমে যায় এবং গার্ডদের টোকেনটি দেখিয়ে ভেতরে ঢোকে। সে চারিদিকে খুঁজতে শুরু করে যে লুও ফ্যামিলির কোনো তথ্য আছে কিনা, এবং খুঁজতে খুঁজতে একটি চিঠি পায় যেখানে লেখা ছিল যে এই সুযোগটা কাজে লাগাও, লুও ফ্যামিলির রাজদ্রোহের ব্যাপার খতিয়ে দেখার কিছুই নেই, সবাইকে মেরে ফেলো। অর্থাৎ জেনারেল শেন এই চিঠি লিখে সোফিয়ার পুরো পরিবারকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল। জুনহি চিঠিটা দেখে ভাবে যে এই ঘটনার বদলা নিতেই কি সোফিয়া এখানে এসেছে, কিন্তু এই চিঠিটা বাইরে গেলেই তো তাদের পরিবারের নাম খারাপ হবে, এবং সেই চিঠিটা আগুনে জ্বালাতে যায়। কিন্তু তারপর সে মত পরিবর্তন করে এবং চিঠিটা সোফিয়াকে দিয়ে দেয়। এবার রাতের বেলা আমরা রোনাল্ডকে দেখতে পাই যে তার বাবার ফটোর সামনে দাঁড়িয়েছিল। সে বলে যে বাবা, তোমার মৃতদেহ পাওয়া গেছিল আমাদের পরিবারের উপাসনা গৃহেই, অর্থাৎ এখন রোনাল্ড যেখানে দাঁড়িয়েছিল সেখানেই, কিন্তু তোমার মার্ডারারকে এখনো আমি ধরতে পারিনি। তখন কি হয়েছিল সেই ঘটনার কোনো কিছুই আমার মনে নেই, কিন্তু তুমি চিন্তা করো না, সেন ফ্যামিলি এখন অনেক ভালো আছে। তখনই সেখানে সোফিয়া আসে। রোনাল্ড বলে যে তুমি সত্যি করে বলো তো তোমার উদ্দেশ্যটা কি। এবং তখনই সোফিয়া রোনাল্ডের উপর হামলা করে দেয় একটা ছুরি নিয়ে। রোনাল্ড তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কিন্তু সোফিয়ার মনে একটা সন্দেহ হয়, সে ভাবে যে রোনাল্ডো এক্ষুনি বলছিল তার বাবাকেও মার্ডার করা হয়েছিল, তাহলে এই ঘটনাটার পিছনে কে আছে। সে আবারও রোনাল্ডের ওপর ছুরি নিয়ে হামলা করে, কিন্তু রোনাল্ড সেই ছুরি ফেলে দেয়। এবার সোফিয়া তাকে কামড়ে দিয়ে সেখান থেকে পালায়। পরদিন সকালে সোফিয়া আবার ফেরত আসে, কিন্তু এবার তার সাজ পোশাক কথাবার্তা একদম অন্যরকম ছিল। রোনাল্ড বলে যে তুমি আবার ফিরে এসেছো কেন, এবং তখনই জুনহে তার সাথে রোনাল্ডের পরিচয় করিয়ে দেয়। জুনহে বলে যে দাদা, এটা সোফিয়া না, এটা আমার গার্লফ্রেন্ড লুইসা, ও বিদেশ থেকে পড়াশোনা করে এসছে। আসলে জুনহেও সোফিয়ার সমস্ত প্ল্যানে তাকে সাহায্য করছিল। জুনহে বলে যে ঠিক আছে, চলো এবার আমরা ঘরে যাই। কিন্তু রোনাল্ড তখনই বলে ওঠে যে তোমাদের এখনো বিয়ে হয়নি, তোমরা একটা ছেলে মেয়ে হয়ে একসাথে ঘরে থাকবে, এটা আবার কি? আমি লুইসার জন্য একটা গেস্ট রুমের ব্যবস্থা করছি। সোফিয়ারা চলে যেতেই রোনাল্ডের সন্দেহ হয়, এবং সে তার সহকারীকে ডাকে এবং বলে যে লুইসা লুওর সমস্ত তথ্য সংগ্রহ করো। এবার সহকারীটি সমস্ত তথ্য সংগ্রহ করে, এবং রোনাল্ড দেখতে পায় যে সত্যিই লুইসা লুও নামে একটি মেয়ে আছে, যে কিনা পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেছিল। রোনাল্ড ভাবে যে এতটা একরকম দেখতে দুজনকে, এটা কি হতে পারে। এবার রাতের বেলা সোফিয়ার ঘরে কুয়াং আসে এবং জোর করে তার ঘরে ঢুকে পড়ে। সোফিয়া বলে যে আমি ভাবিনি সেন পরিবারের বাটলার এত অসভ্য হবে। কুয়াং বলে যে এখনো নাটক করছো, প্রথমে উলফ গার্ল, এখন আবার ফরেনার ম্যাডাম, এটা কি কোনো খেলা নাকি? সোফিয়া বলে যে আমি কি করি না করি তাতে তোমার কি। কুয়াং বলে যে তুমি তো আসলে একটা খেলার খুঁটি, এবং এই বলে সে সোফিয়ার গলা টিপে ধরে। সোফিয়া বলে যে আমি জানি তুমি রোনাল্ডের বাবাকে মেরেছিলে, আমার কাছে প্রমাণ আছে। আমার যদি আজকে কিছু হয় কালকে সকালেই কিন্তু রোনাল্ডের ঘরে সেই সমস্ত প্রমাণ পৌঁছে যাবে। কুয়াং বলে ওঠে যে তুমি কি করে জানলে, ঘটনার সময় তো কেউ ছিল না, এক্ষুনি সমস্ত প্রমাণ আমাকে দিয়ে দাও। সোফিয়া বলে যে গাধা, আগে কোনো প্রমাণই ছিল না, কিন্তু এখন আছে, কারণ এখন তো কুয়াং নিজে মুখেই সবটা স্বীকার করে নিয়েছে, এবং সোফিয়া তার সমস্ত স্বীকারোক্তি টেপ রেকর্ডারে রেকর্ড করে নিয়েছিল। কুয়াং রেকর্ডারটা দেখতে পেয়েই সেটা সোফিয়ার থেকে কেড়ে নেওয়ার জন্য টানাটানি করতে থাকে, কিন্তু তখনই সেখানে জুনহে চলে আসে এবং বলে যে কুয়াং, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কি করতে চাইছো? কুয়াং বলে যে ও লুইসার না, ও মিথ্যে পরিচয় দিয়ে তোমাকে ঠকাচ্ছে।
জুনহে বলে যে আমি জানি আমাকে কে ঠকাচ্ছে কে ঠকাচ্ছে না। আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে তুমি যেন আর কথা না বলো, তাহলে কিন্তু ভালো হবে না। এবং সে কুয়াংকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জুনহে সোফিয়াকে বলে যে আচ্ছা তুমি তো সেই দিনই পালাতে পারতে, তাহলে আবার ফিরে এলে কেন? সোফিয়া জুনহেকে সেই চিঠিটা দেখায় যেটা রোনাল্ডের বাবা জেনারেল সেন লিখেছিল, লুও ফ্যামিলিকে মারার নির্দেশ দিয়েছিল। সোফিয়া বলে যে আমি এই চিঠির হাতের লেখা জেনারেল সেনের হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি। জুনহে বলে যে হ্যাঁ, এই দুটো হাতের লেখা তো একদম একই রকম, মনে তো হচ্ছে আমার বাবারই লেখা। তখনই সোফিয়া বলে যে তুমি একটু ভালো করে দেখো, একটা মানুষ যখন লিখে তখন কিন্তু তারও এক একটা অক্ষর মাঝে মাঝে একটু পরিবর্তন হয়, কিন্তু এইখানে একদম সবকিছু সেম টু সেম। মনে হচ্ছে কেউ ওনার হাতের লেখা দেখেই এই চিঠিটা কপি করেছে। কিন্তু তাহলে কে হাতের লেখা নকল করেছিল সেটা জানতেই সোফিয়া ফেরত এসেছে। সোফিয়া ভাবে যে সবটাই কি তাহলে কুয়াং করেছে, কিন্তু ও কেনই বা করবে? এবার রাতের বেলা সোফিয়া তার ঘর থেকে বেরোচ্ছিল, তখনই রোনাল্ড তাকে দেখতে পায় এবং বলে যে লুইসা, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? সোফিয়া বলে যে আসলে আমার একটু খিদে পাচ্ছিল। ডনাল্ড বলে যে ঠিক আছে, আমার ঘরে আসুন। সোফিয়া তাকে না বললেও সে প্রায় সোফিয়াকে ধরেই তার ঘরে নিয়ে আসে এবং স্ন্যাক্স অফার করে, এবং সোফিয়া সেই স্ন্যাক্স খায়। আসলে এটা মিয়ার বানানো রান্না ছিল। মিয়ার রান্না এতটাই খারাপ যে কেউই খেতে পারতো না সোফিয়া বাদে। এবার এই খাবার যখন লুইসা এত ভালোভাবে খেয়ে নিল, রোনাল্ড তখনই বুঝে যায় যে এটা কোনো লুইসা না, এটা সোফিয়াই। রোনাল্ড বলে যে আমার কাছে একসময় একটা ছোট্ট উল্ফ ছিল এবং তারও মিয়ার বানানো খাবার খেতে কোনো অসুবিধা হতো না। সোফিয়া মনে মনে ভাবে যে মিয়ার রান্না তো লোকে খেতেই পারে না, তাহলে কি রোনাল্ড ধরে ফেললো? এবং সে তখনই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রোনাল্ড তার খুব কাছে আসে এবং বলে যে তোমার গায়ে এখনো উল্ফের গন্ধ। সে সোফিয়াকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে এবং বলে যে সোফিয়া, তুমি কি আমাকে ভুলে গেলে? সোফিয়া তাকে ঠাস করে চড় মারে এবং বলে যে আমি লুইসা, তোমার ভাইয়ের স্ত্রী। কিন্তু রোনাল্ড তার গলা টিপে ধরে। তখনই রোনাল্ড সোফিয়ার হাতে একটা জিসাম ফ্লাওয়ারের চিহ্ন দেখতে পায়। রোনাল্ডের মনে পড়ে ছোটবেলায় সে যখন সোফিয়ার সাথে খেলতো, সোফিয়ার গলাতে সেই চিহ্নটা দেখেছিল। আর এই মেয়েটার তো হাতে সেই চিহ্ন, তার মানে এটা সোফিয়ার না। তাই জন্যই রোনাল্ড তাকে ছেড়ে দেয়। এবার পরের দিন আমরা সোফিয়াকে দেখতে পাই। সোফিয়া ভাবছিল যে রোনাল্ড, আমি ভাবিনি তুমি আমাকে মনে রাখবে। এবং সোফিয়া তার জামার বোতাম খুললে দেখা যায় সত্যিই তার গলাতেই চিহ্নটা আছে। সোফিয়া ভাবে যে কেউ যে লুও ফ্যামিলিকে মনে রেখেছে সেটা ভাবতেও ভালো লাগছে। কিন্তু যতদিন না আসল কালপ্রিট ধরা পড়ছে ততদিন আমার আসল পরিচয় কারোর সামনে আনা যাবে না। অন্যদিকে আমরা ওই তিন বোনকে দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে যে মিয়া জুনহেকে পছন্দ করত এবং জুনহের নতুন গার্লফ্রেন্ড আসায় লিনা এবং স্টেসি সোফিয়ার বিরুদ্ধে তাকে উস্কাতে থাকে। মিয়া সোফিয়ার ঘরে গিয়ে বলে যে তোমাকে আমি কত ভালোবাসতাম, কত খাওয়ালাম, যত্ন করলাম, আর তুমি আমার সাথে এমন করলে। সোফিয়া মিয়াকে বলে যে তুমি যেটা ভাবছো তেমনটা না, জুনহের সাথে আমার তেমন কোনোই সম্পর্ক নেই। আমি তোমাকে আগে বলিনি যাতে কোনোভাবে তোমার থেকে অন্য কেউ না জানতে পারে। মিয়া বলে যে আমি কখনোই তোমার কথা ফাঁস করব না, এবং মিয়াও তাদের দলে জয়েন করে। কিন্তু এই সমস্ত কথা আবার লিনা শুনে ফেলেছিল। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিয়া আবারও আগের মতো সোফিয়ার জন্য স্যুপ রান্না করছিল, কিন্তু সেটা খাওয়ার সাথে সাথেই সোফিয়া কেমন কেমন করতে থাকে এবং হিংস্র হয়ে যায় এবং মিয়ার উপর হামলা করে তাকে কামড়ে দেয়। তখনই রিচার্ড সেখানে এসে সোফিয়াকে থামায় এবং তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। ডক্টর বলে যে মিয়ার হাতে যে কামড় তাতে তেমন কিছু ক্ষতি হবে না, কিন্তু লুইসে এমন কেন করলো সেটা কিছু বোঝা যাচ্ছে না। তখনই রোনাল্ডের সন্দেহ হয় যে হয়তো স্যুপে কিছু মেশানো ছিল এবং সেই ডক্টরকে বলে স্যুপটা টেস্ট করে দেখতে। ডক্টর টেস্ট করে বলে যে স্যুপে কিছু উত্তেজনামূলক ড্রাগ মেশানো আছে, যাতে কিনা মানুষ কিছু সময়ের জন্য হিংস্র হয়ে যায়। এই ড্রাগটা সাধারণত উলফ পয়জন দিয়ে তৈরি করা হয়, ফলে মানুষের আচার আচরণ ওই রকম হিংস্র হয়ে যায়। তখনই রোনাল্ডের মনে পড়ে এই ড্রাগের ব্যাপারে সে আগেও শুনেছে। অতীতে যখন সেন ফ্যামিলি লুও ফ্যামিলির উপর আক্রমণ করেছিল, লুও ফ্যামিলির সৈন্যরাও ঠিক ওইভাবেই হিংস্র এবং জঙ্গলি টাইপ হয়ে গেছিল। তাহলে কি তাদের উপরও এই ড্রাগ প্রয়োগ করা হয়েছিল? কিন্তু ওই ঘটনার পর এই ড্রাগ ব্যবহারের আর কোনো তথ্য পাওয়া যায় না। তাহলে কি স্পেশালি লুও ফ্যামিলিকে খতম করার জন্যই এটা ব্যবহার করা হচ্ছে? ব্যাপারটা খুবই গোলমেলে। তখনই সেখানে লিনা এবং স্টেসি আসে এবং বলে যে এই মেয়েটা আমাদের সবার জন্য খুব বিপজ্জনক। বলা যায় না কখন কাকে মেরে দেবে, তুমি ওকে শাস্তি দাও, ওর এক্সিকিউশন করা দরকার। রোনাল্ড বলে যে না, ওকে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।
লিনা বলে যে ও আমাদের বোনকে কামড়ে দিয়েছে, তুমি কিছুই করবে না। রনাল্ড তাদের বলে যে তোমরা নিজেদের চরকায় তেল দাও এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার এই সময় রোনাল্ডের একজন অফিসার সেখানে আসে এবং খবর দেয় যে সে লুইসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। লুইসা নামে সত্যিই একজন মহিলা বিদেশে গেছিল পড়াশোনা করতে, কিন্তু তার চায়নাতে ফেরার কথা ছিল, কিন্তু সে ফেরেনি। সুতরাং লুইসার পরিচয় দিয়ে যে এখানে আছে সে লুইজা না। রনাল্ড বলে যে আমি তো এটা আগে থেকেই জানতাম এবং সে সোফিয়ার সাথে দেখা করতে যায়। রনাল্ড বলে যে সোফিয়া, এবার নাটকটা তুমি বন্ধ করো, আমি জানি তুমি আসলে কে। সোফিয়া বলে যে কিন্তু তুমি কি করে জানলে? রনাল্ড বলে যে আমি ইনভেস্টিগেট করে জানতে পেরেছি যে তুমি যার পরিচয় নিয়ে রয়েছো সে এখনো দেশেই ফেরেনি, আর তোমার স্বভাব চরিত্র আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। এবং রনাল্ড সোফিয়াকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সোফিয়া ভাবে যে তাকে তো এই বাড়িতে থাকতেই হবে। সে বলে যে আমি এখান থেকে যেতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এবার এই কথা শুনে রোনাল্ড তো খুশি হয়, কিন্তু লিনা এবং স্টেসির মাথা খারাপ হয়ে যায়। তারা রোনাল্ডকে গিয়ে বলে যে কিন্তু তুমি যে বলেছিলে তুমি ইম্পর্টেন্ট। রোনাল্ড বলে যে আমি কবে বললাম যে আমি অক্ষম? স্টেসি বলে যে তা বলনি, কিন্তু তুমি তো কোনোদিন আমাদের কাছেও আসোনি, আমাদের পাত্তাও দাওনি, আমরা তোমার স্ত্রী। রোনাল্ড তখন আসল কথাটা বলে। রোনাল্ড বলে যে হ্যাঁ, তোমরা আমার স্ত্রী, কিন্তু আমি তোমাদেরকে বাড়িতে এনেছিলাম তার পিছনে একটা করে কারণ আছে। স্টেসি, তুমি একটা অনাথ মেয়ে ছিলে, অত্যন্ত কষ্টে বড় হচ্ছিলে, তোমাকে দেখার কেউ ছিল না। এইভাবে ফেলে রাখলে তোমার কি হতো কেউ জানে না। অন্যদিকে লিনা, তুমি একটা এমন জঘন্য জায়গায় থাকতে যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, সেখানে নাচ দেখিয়ে তোমাকে পয়সা উপার্জন করতে হতো, সেখানে তোমাকে কতই না কষ্টের শিকার হতে হয়েছে। আবার মিয়া, ওর বাবা মা যুদ্ধে মারা যায়, যুদ্ধে ও হারিয়ে গেছিল। তোমরা এমন এক পরিস্থিতিতে ছিলে যেখানে তোমাদের বিয়ে করে আমার পরিচয় না দিলে তোমরা জলে ভেসে যেতে। তাই তোমাদের বাঁচানোর জন্য আমি স্ত্রীর পরিচয় দিয়েছি। কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের কারোর সাথেই আমরা কিন্তু স্ত্রীর মতো বা স্বামীর মতো সম্পর্ক পালন করি না। তো এখানে আমাদের ক্লিয়ার হলো এই তিনজনের সাথে রোনাল্ডের আসল সম্পর্কটা কেন এরকম। এবার পরদিন সোফিয়া রোনাল্ডের স্টাডিতে ছিল, তখনই লিনা সেখানে আসে এবং সোফিয়াকে উল্টো পাল্টা বলতে থাকে যে তুমি প্রেগনেন্ট হলে কি করে, তুমি নিশ্চয়ই রোনাল্ডকে সিডিউস করেছো, তুমি কি ওকে কোনো ওষুধ দিয়েছিলে নাকি? এই কথা শুনেই সোফিয়ার মনে হয় যে লিনা আগে মনোরঞ্জন দুনিয়াতে কাজ করত। এইসব ড্রাগ এই সমস্ত জায়গায় কিন্তু পাওয়া অসম্ভব না। তাহলে কি লিনাই কাজটা করেছে? সোফিয়া বলে যে নিজে চোর হয় সে সবাইকেই চোর ভাবে, এমন না তো যে তুমিই কোথাও ড্রাগস মিশিয়েছো। লিনা খেপে গিয়ে বলে যে কোনো প্রমাণ ছাড়া কথা বলবে না এবং সে সোফিয়াকে ধাক্কা মারে। সোফিয়া তখনই আরো জোরে ধাক্কা খেয়ে পেটে ব্যথার অ্যাক্টিং করতে থাকে এবং জুনহে তাকে সেখান থেকে নিয়ে যায়। ডক্টর তার চেক আপ করে বলে যে বেবি তো ঠিকই আছে, তবে আরও সাবধানে থাকতে হবে। সোফিয়া ডক্টরের কানে কানে বলে দেয় যে তার লিনার রুমটা দরকার। তাই জন্য ডক্টর বলে যে আসলে সোফিয়ার ঘরটায় আলো বাতাস খুবই কম, যেটা প্রেগনেন্ট মহিলা বা বাচ্চার পক্ষে খুব একটা ভালো না। তাই যদি রুমটা চেঞ্জ করা হয় তাহলে ভালো হয়। এবং ডক্টর লিনার রুমটাই আলো বাতাসপূর্ণ ঘর হিসেবে সোফিয়ার জন্য বেছে দেয় এবং সোফিয়া সেই ঘরে শিফট করে। তারপরেই তার ঘরে মিয়া আসে এবং আমরা জানতে পারি প্রেগনেন্সির আসল রহস্যটা কি। ডক্টরের একজন বোন আছে এবং সে কিছু বছর আগে খুবই অসুস্থ হয়েছিল। তখন মিয়ার খোঁজা কিছু জড়িবুটির সাহায্যে তার বোনকে সারানো হয়েছিল। তাই জন্য ডক্টর মিয়ার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। তাই মিয়ার কথাতেই সে সোফিয়ার ফেক প্রেগনেন্সিতে সাহায্য করে। এবার মিয়া আর সোফিয়া তাড়াতাড়ি লিনার ঘর খুঁজতে শুরু করে, সন্দেহজনক কিছু ড্রাগস পাওয়া যায় কিনা তাই জন্য। এবং সেখান থেকে তারা ড্রাগের একটি বটল পায়। এবার অন্যদিকে আমরা কুয়াংকে দেখতে পাই। কুয়াং জুনহেকে বলে যে জুনহে, তুমি যদি সত্যি সোফিয়াকে পছন্দ করো তাহলে তার জন্য লড়াই করো, আমি জানি ভালোবাসার মানুষকে না পেলে কেমন লাগে। জুনহে বলে যে আমি আমার দাদার বিরুদ্ধে কখনোই যাব না, আমি চাই সোফিয়া যার সাথে খুশি থাকবে তার সাথেই থাকুক। এই কথা শুনে কুয়াং খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং বলে যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে নিজের হাতের মুঠোতে রাখতে হবে। এবার অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই। সোফিয়া রোনাল্ডকে লিনার ঘর থেকে পাওয়া ড্রাগটির কথা বলে এবং শাস্তি স্বরূপ রোনাল্ড লিনাকে 100 চাবুকের বাড়ি মারার আদেশ দেয়। সোফিয়া তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, অতীতে লুও ফ্যামিলির সাথে কি হয়েছিল। রোনাল্ড তাকে বলে যে তুমি কি এটা জানতেই এখানে এসেছো? এবং রোনাল্ড বলে যে আমি তখন অনেকটাই ছোট ছিলাম, তাই অত ভালো মনে নেই। তবে লুও ফ্যামিলি রাজদ্রোহ করেছিল, বাবা কুয়াংকে তারই তদন্ত করতে পাঠিয়েছিল। এবার তখন কুয়াং কিন্তু জেনারেল সেনের অধীনে তার সেনাবাহিনীতেই কাজ করত। রোনাল্ড বলে যে কুয়াং তখন গিয়ে দেখে যে লুও ফ্যামিলির সৈনিকরা সব হিংস্র হয়ে গেছে এবং জঙ্গলি হয়ে গেছে,
তাই তাদেরকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়। সোফিয়া বলে যে এত সৈন্য, এতজন পরিবারের সদস্য সবাই মারা গেল, কেউ বাঁচলো না। রনাল্ড বলে যে এটা সত্যিই অদ্ভুত ব্যাপার। এমনকি লুও ফ্যামিলির ছোট্ট মেয়েকেও পাওয়া যায়নি, যার সাথে কিনা আমার বিয়ের কথা ছিল। আমাদের পরিবার এবং লুও পরিবার একসময় খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু এখন সত্যিই মনে হয় যে হয়তো লুও ফ্যামিলির কোনো দোষ ছিল, তারই শাস্তি তারা পেয়েছে। সোফিয়া ভাবে যে না, এটা হতে পারে না, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। রনাল্ড বলে যে আমার বাবা আমার জন্য লুও ফ্যামিলি সংক্রান্তও কিছু তথ্য রেখেছিল, কিন্তু তারপর বাবার মার্ডার হয়। আর বাবার মৃত্যু সংক্রান্ত কোনো স্মৃতি আমার আর মনে নেই। সোফিয়া মনে মনে ভাবে যে তোমার বাবাকেও কেউ হয়তো ব্যবহার করেছিল, কিন্তু তোমরা কেউ কিছু না খতিয়ে দেখেই সবাইকে মেরেছো। তুমিও ওদের সমান, তোমাকেও আমি ছাড়বো না। রনাল্ড তাকে বলে যে তুমি আমাকে এত কথা জিজ্ঞেস করছো, তুমি কি সেই লুও পরিবারের মেয়ে নাকি? সোফিয়া বলে যে যদি হয়েও থাকি বা না হয়েও থাকি, তাহলে কি বা আসে যায়? তুমি জিসাম ফুলের মানে জানো? জিসাম ফুলের অর্থ হলো অতীত ভুলে গিয়ে বর্তমানকে উপভোগ করা। রনাল্ড বলে যে যদি তাই হয় তাহলে আমি তাই করব। ওদিকে আমরা লিনাকে দেখতে পাই, যাকে কিনা চাবুকের বাড়ি মারা হচ্ছিল। সে মনে মনে ভাবে যে আমি সোফিয়াকে ছাড়বো না। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। একজন টেইলার অর্থাৎ দর্জি সোফিয়ার জামা কাপড়ের মাপ নেওয়ার জন্য তার কাছে আসে। দর্জিটি বলে যে আপনি যেহেতু প্রেগনেন্ট, তাহলে কিছুদিন পর থেকেই জামা কাপড়গুলো আর আপনার হবে না, তাই আমি মাপ নিতে এসেছি। কিন্তু এটা আসলে কোনো দর্জি ছিল না, এটা ছিল একজন গাইনোকোলজিস্ট, যাকে কিনা লিনা পাঠিয়েছিল। গাইনোকোলজিস্টই সোফির মাপ নেওয়ার নাম করে তাকে চেক আপ করে এবং লিনাকে গিয়ে বলে যে সোফিয়া প্রেগনেন্ট নয়, সে অ্যাক্টিং করছে। লিনা বলে যে দাঁড়াও, এবার আমি মজা দেখাচ্ছি। এবার সেই দিন রাতে রোনাল্ড সোফিয়ার ঘরে আসে এবং বলে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, চলো। এবং তাকে বাগানে একটা খুব সুন্দর জোনাকি ঘেরা জায়গায় নিয়ে আসে। সোফিয়া দেখে ভাবে যে সত্যি কি সুন্দর। এত বছর প্রতিশোধের নেশায় আমি জগতের সৌন্দর্য দেখতেই ভুলে গেছিলাম। রোনাল্ড বলে যে আমি জানি না তুমি কে, উলফ নাকি সোফিয়া নাকি লুইসা কে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। তোমার পরিচয় আমার কিছুই আসে যায় না। তুমি যেহেতু আমার বাচ্চার মা হতে চলেছ, সব অতীত ভুলে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং রোনাল্ড একটি আংটি দিয়ে সোফিয়াকে প্রপোজ করে। তখনই আমরা অতীতের কিছু ঘটনা দেখতে পাই। আমরা দেখতে পাই যে লুও ফ্যামিলি এবং শেন ফ্যামিলি খুবই ভালো বন্ধু ছিল, এবং যখন রোনাল্ডের মা প্রেগনেন্ট ছিল তখনই কিন্তু সোফিয়ার মাও প্রেগনেন্ট ছিল, এবং তাদের বাবারা সেই নিয়ে খুব আনন্দিত ছিল। তাদের বাবারা ঠিক করেছিল যে যদি দুজনেরই ছেলে হয় তাহলে তারা ভাই ভাই হবে, যদি দুটোই মেয়ে হয় তাহলে তারা বোন বোন হবে, আর যদি একটা ছেলে আর একটা মেয়ে হয় তাহলে তাদের বিয়ে দেওয়া হবে। তাদের সেই ইচ্ছাই হয়তো এখন পূরণ হতে চলেছে। এবার আমরা বর্তমানে ফিরে আসি। সোফিয়া রোনাল্ডের রিংটা অ্যাকসেপ্ট করে। সে মনে মনে ভাবে যে অলরেডি অনেক দূর আমি এসে গেছি, এখান থেকে ফেরত যাওয়া সম্ভব না। রোনাল্ড খুশিতে সোফিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু সোফিয়া ভাবে যে আমাদের এই বিয়ের দিনই হবে আমার প্রতিশোধের দিন। বিয়ের দিনটাকে আমি শ্রাদ্ধের দিনে পরিণত করব। এবার আমরা সোফিয়া এবং রোনাল্ডের বিয়ের দৃশ্য দেখতে পাই। সেখানে নানা জায়গা থেকে নানা গণ্যমান্য অতিথিরা আসে। জুনহে সোফিয়াকে বলে যে তুমি শিওর আজকের দিনেই তুমি এটা করতে চাও? সোফিয়া বলে যে হ্যাঁ, আমার পরিবারকে আমি এই বদনামের হাত থেকে মুক্ত করতে চাই। জুনহে বলে যে ঠিক আছে, কিন্তু আমার দাদাকে কোনো কষ্ট দিও না। সোফিয়া বলে যে আমি কথা দিচ্ছি, কিন্তু সে জুনহেকে মিথ্যে প্রমিস করেছিল। এবার সবার উপস্থিতিতে সোফিয়া এবং রোনাল্ডের বিয়ের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু তখনই সেখানে লিনা আসে এবং বলে যে আমি এই বিয়ে মানি না। এই মেয়েটা একটা মিথ্যাবাদী, ও প্রেগনেন্ট না। সে রোনাল্ডকে বলে যে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, এখনই যে কোনো ডাক্তারকে ডেকে আনো, তাহলেই বুঝতে পারবে। আমি চাই না তুমি কাউকে বিশ্বাস করে ঠকো। এবার এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই রোনাল্ড প্রচন্ড এম্বারেসড হয়ে যায়। সে সোফিয়াকে জিজ্ঞাসা করে যে সোফিয়া, লিনার কথা কি সত্যি? এবং সোফিয়া তখনই তার পিছন থেকে একটা ছুরি বার করে, কিন্তু সে কিছু করার আগেই সেখানে কালো পোশাক পরা কিছু আততায়ী ঢুকে পড়ে এবং রোনাল্ডের ওপর হামলা করে। সঙ্গে সঙ্গে সমস্ত গেস্টরা সেখান থেকে পালায় এবং রোনাল্ড সোফিয়াকে সরিয়ে দেয় ও আততায়ীদের সাথে লড়াই করতে থাকে। তখনই তাকে স্টেসি সাহায্য করতে আসে, কিন্তু মারামারির মাঝে স্টেসিও আঘাত পায়। রোনাল্ড বাকিদের মেরে স্টেসিকে বাড়িতে নিয়ে আসে। এবার স্টেসি খুবই বিপজ্জনক অবস্থায় ছিল। রোনাল্ড বলে যে স্টেসি, আমি সবচেয়ে বড় বড় ডাক্তার নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। স্টেসি বলে যে আমি নিজের অবস্থা ভালো করেই বুঝতে পারছি, আমি তোমাকে কিছু বলতে চাই, সবাইকে বাইরে যেতে বলো। সবাই চলে গেলে স্টেসি বলে যে আমি জানি আমি অনাথ বলে তুমি আমাকে এনেছিলে,
আমি হয়তো এতদিনে অনেক ভুলও করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে রোনাল্ডেরও চোখে জল চলে আসে। স্টেসি বলে যে তুমি কেঁদো না, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। এবং এই বলে স্টেসি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই আমরা কুয়াংকে দেখতে পাই, যে মনে মনে বলে যে স্টেসি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কিছু করতে চাইনি, আমি তো রোনাল্ডকে মারতে চেয়েছিলাম, তুমি বোকার মতো মাঝখানে কেন এলে? তোমার মৃত্যুর জন্যও রোনাল্ড দায়ী। এবার অন্যদিকে আমরা জুনহে এবং সোফিয়াকে দেখতে পাই। জুনহে তাকে বলে যে তোমাকে পালাতে হবে, কিন্তু সোফিয়া বলে যে আমি পালালে সবাই আমাকেই দোষী ভাববে, আমি জানি রোনাল্ডকে অন্য কেউ মারার চেষ্টা করেছে। তখনই রোনাল্ড এসে সোফিয়ার গলা টিপে ধরে এবং বলে যে তুমি আমাকে কেন মারতে চাইছো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি যদি আমাকে একটুও ভালোবাসতে তাহলে আমাদের বিয়ের দিনই তুমি এমন করতে না। এতদিন আমি তোমাকে ভালোবাসতে চেয়ে, কিন্তু কাল থেকে তুমি শুধুমাত্র আমার খেলার বস্তু হয়ে থাকবে। এবার অন্যদিকে আমরা কুয়াংকে দেখতে পাই। এবার সে যাদের নিয়োগ করেছিল তার মধ্যে থেকে একজন আততায়ী তার কাছে আসে এবং বলে যে এই লড়াই করতে গিয়ে আমাদের একজন আহত হয়েছে, তার জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে, না হলে কিন্তু আমি সব কথা ফাঁস করে দেব। ফলে কুয়াং তাকে টাকা দিতে বাধ্য হয়। এবার এই কথাগুলো সবই সোফিয়া লুকিয়ে লুকিয়ে শুনতে পায় এবং বুঝতে পারে যে কুয়াংই এসবের পিছনে আছে। এবার কিলারটি যখন সেনদের বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই মুখোশ পরা একটি লোক সেই কিলারকে মারতে আসে এবং তখনই সোফিয়া এসে লোকটিকে বাঁচায়। সোফিয়া কিলারটিকে বলে যে তুমি দেখছো তো, তোমাকে কিন্তু কুয়াং বাঁচিয়ে রাখবে না, তার চেয়ে ভালো তুমি আমার কাছে সব সত্যি স্বীকার করো, তাহলে হয়তো তুমি বেঁচেও যেতে পারো। এবার আসলে এটা কিন্তু সোফিয়ারই প্ল্যান ছিল, কারণ সেই মুখোশ পরা লোকটা ছিল জুনহে। এইভাবে তারা ওই কিলারটিকে নিজেদের দলে নিয়ে আসে। এবার পরের দিন সোফিয়া রোনাল্ডের কাছে যায় এবং বলে যে বিয়ের দিন আমি তোমাকে মারার চেষ্টা করিনি। রোনাল্ড বলে যে তোমার এত সাহস, আবার আমার সামনে এসেছো? সোফিয়া বলে যে হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে ভালোবাসার নাটক করেছি, ফেক প্রেগনেন্সিরও নাটক করেছি, কিন্তু আমি তোমাকে সেদিন মারতে চাইনি। রোনাল্ড তার রিভলভার বার করে সোফিয়ার কপালে ধরে এবং বলে যে আমি কিন্তু তোমাকে এক্ষুনি মেরে দিতে পারি। কিন্তু বন্দুক দেখেও সোফিয়া ভয় পায় না। সে বলে তুমি যদি আমাকে মারতেই চাইতে তাহলে অনেক আগেই মেরে দিতে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, আমি ছাড়াও তোমাকে কেউ মারতে চায়। এবং সোফিয়া সেই কিলারটিকে প্রমাণস্বরূপ রোনাল্ডের সামনে নিয়ে আসে এবং সেই লোকটি সব সত্যি করে বলে যে কুয়াংই তাকে কাজে লাগিয়েছিল। রোনাল্ড বলে যে কিন্তু কুয়াং আমাকে কেন মারতে চাইবে? সোফিয়া বলে যে তোমাকে আমার আরও কিছু দেখানোর আছে এবং সে রোনাল্ডকে নিয়ে তাদের উপাসনা গৃহে আসে। সোফিয়া বলে যে দরজার কাছে দেখো, দরজায় রক্ত দিয়ে কুয়াংয়ের নাম লেখা আছে। সোফিয়া বলে যে তুমি বলেছিলে তোমার বাবার মৃত্যুর সময়ের ঘটনা তোমার কিছুই মনে নেই, আমার মনে হয় এটাই তোমার ক্লু। রোনাল্ড বলে যে কিন্তু কুয়াংকে তো আমার বাবা নিজের ভাইয়ের মতো দেখতো, আমাদের দুই ভাইকে ছোটবেলা থেকেও মানুষ করেছে, ও এমন কেন করবে? সোফিয়া বলে যে ও তোমাকে না, তোমার ভাইয়ের দেখভাল করেছে, কারণ কুয়াং তোমার বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে সম্পর্কে আবদ্ধ ছিল। এবার তারপরই রোনাল্ড কুয়াংকে ডেকে পাঠায় এবং বলে যে কুয়াং, আমার বাবা তোমার সাথে কেমন ব্যবহার করতো? কুয়াং বলে যে খুব ভালো, একদম ভাইয়ের মতো। রোনাল্ড বলে যে তাহলে তুমি ওনাকে মারলে কেন? কুয়াং বলে যে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, আমি কিছুই করিনি। রোনাল্ড বলে যে বাবা শেষ মুহূর্তে আমার জন্য একটা ক্লু রেখে গেছিল, সেটা আমি জেনে গেছি। কুয়াং বলে যে শেষ মুহূর্তের ক্লু? কিন্তু শেষ মুহূর্তে তো ক্লু রাখার মতো কোনো সুযোগই ওর কাছে ছিল না। রোনাল্ড বলে যে ও, তার মানে তুমি বাবা মারা যাওয়ার সময় সেখানে ছিলে, না হলে তুমি কি করে জানবে যে সুযোগ ছিল নাকি ছিল না? রোনাল্ড কুয়াংয়ের কলার ধরে বলে যে কেন, তুমি কেন এমন করলে? কুয়াং তাকে সরিয়ে দিয়ে বলে যে তোমার বাবা আমাকে ভাইয়ের মতো দেখতো? কখনোই না, কোনো ভাই তার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে পারে না। তোমার বাবা জানতো যে আমি লিসাকে ভালোবাসি, তাও তোমার বাবা ওকে জোর করে বিয়ে করে। আর বিয়ে করলেও তোমার বাবা কখনো লিসাকে ভালোবাসেনি, আর তোমার মায়ের জন্যই লিসাকে মরতে হয়েছে। তোমরা আমার ভালোবাসাকে মেরেছো, তোমাদের কাউকে আমি ছাড়বো না। এই বলে কুয়াং রোনাল্ডের চোখে কিছু পাউডার ছিটিয়ে দেয়, যার ফলে রোনাল্ড চোখে কিছু দেখতে পায় না এবং সে রোনাল্ডের গলা টিপে ধরে। কুয়াং বলে যে তুমি কিছুই জানো না, আমি ভেবেছিলাম তোমাকে এত তাড়াতাড়ি মারবো না, কিন্তু তুমি মনে হয় আজই মরতে চাও। তোমাকে তোমার বাবার কাছেই পাঠাবো। কেন, তোমার মনে নেই? আমি কিন্তু তোমার বাবাকে মারিনি, তুমি তোমার বাবাকে মেরেছো। এবং এই বলে কুয়াং রোনাল্ডের গলা চিপতে থাকে। তখনই রোনাল্ডের মনে পড়ে যায় যে আজ থেকে 12 বছর আগে সেই দিনটাতে কি হয়েছিল। এই একই জায়গায় বসে ছোট্ট রোনাল্ড খেলনা বন্দুক নিয়ে খেলা করছিল।
তখনই সেখানে কুয়াং আসে এবং বলে যে, "রোনাল্ড, তুমি কি আসল বন্দুক নিয়ে খেলা করতে চাও?" রোনাল্ড তো তাই শুনে প্রচন্ড খুশি হয় এবং বলে যে, "হ্যাঁ।" এবং কুয়াং বলে যে, "তাহলে তোমাকে একটা কাজ করতে হবে।" এবং সে একটা খাম এবং সেই সিক্রেট রুমে টোকেনটা দেয় এবং বলে যে, "এই খামটা তুমি সিক্রেট রুমে রেখে এসো।" এবার কাজ করে রোনাল্ড ফিরে আসে এবং কুয়াংকে বলে যে, "এবার আমাকে খেলতে দাও।" এবং তখন কুয়াং তার হাতে আসল বন্দুক ধরিয়ে দেয় এবং একটি পর্দা দেখিয়ে বলে যে, "এখানে এম প্র্যাকটিস করো।" রোনাল্ডো কিছু না বুঝে সেই দিকেই গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই পর্দার আড়ালে ছিল হাত পা বাঁধা অবস্থায় রোনাল্ডের বাবা। রোনাল্ড যতক্ষণে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, ততক্ষণে তার বাবা মারা গেছে। কুয়াং বলে যে, এটাই তোমার শাস্তি, যে তোমার মৃত্যু তোমার ছেলের হাতেই হলো। এবার এই ঘটনার ফলে রোনাল্ড এতটাই ট্রমাটাইজড হয়ে গেছিল যে সেই সমস্ত স্মৃতি রোনাল্ডের মাথা থেকেই চলে গেছিল। এবার কুয়াং ততক্ষণে রোনাল্ডের গলা টিপে ধরে এবং রোনাল্ডের সবকিছু মনে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে সোফি আসে এবং কুয়াংয়ের হাত থেকে রোনাল্ডকে বাঁচায়। কুয়াং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায়। এবার রোনাল্ডকে ডক্টর চেক করে দেখেন এবং তার চোখে ওই পাউডার ছিটিয়ে দেওয়ার ফলে চোখে বার্ন হয়ে গেছিল। সোফি সেখানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। রোনাল্ড বলে যে, "তুমি আমাকে বাঁচালে কেন? তুমি তো আমাকে মারতে চাইছিলে।" এবং সোফির কপালে চুমু দেয়। এবার সোফিয়া তো রোনাল্ডের সেবা করতে থাকে, কিন্তু রোনাল্ডো তো এতদিনে বুঝেই গেছিল যে সোফিয়াই সেই লুও ফ্যামিলির ছোট মেয়ে। রোনাল্ড বলে যে, "তুমি আসলেই সে? এই সব কিছুই তুমি কি প্রতিশোধ নেওয়ার জন্য করছিলে?" সোফিয়া বলে যে, "হ্যাঁ, সেন ফ্যামিলি লুও ফ্যামিলিকে ফাঁসিয়েছে, আমার পরিবারের সবাইকে মেরেছে।" রোনাল্ড বলে যে, "কিন্তু আমার বাবা এমন না।" সোফিয়া বলে যে, "আমি জানি তুমি তোমার বাবাকে ভালোবাসো, কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলছি না।" এবং সে জেনারেল সেনের সেই চিঠিটা দেখায় যেখানে জেনারেল সেন সবাইকে মারার হুকুম দিয়েছিল। এবার রোনাল্ড বলে যে, "কুয়াং আমার গলা টিপে ধরায় আমার সেই দিনের সমস্ত কথা মনে পড়ে গেছে। আমার মনে আছে যে একটা চিঠি আমাকে রাখতে বলা হয়েছিল। সেই চিঠিটাই নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট প্রমাণ।" এবং তারা সিক্রেট রুমে গিয়ে সেই চিঠিটা খুঁজতে শুরু করে এবং একটা সিক্রেট ড্রয়ারে সেই চিঠিটা পায়, যেটা কিনা রোনাল্ডের বাবার লেখা ছিল। এবং সেখানে রোনাল্ডের বাবা লিখেছিল যে, "আমি লুও পরিবারের রাজদ্রোহের কথা শুনেছি, কিন্তু আমার বিশ্বাস হয় না যে ওরা এমন করতে পারে। কিন্তু আমি যখন সৈন্য নিয়ে সেখানে পৌঁছাই, কুয়াং সবাইকে অলরেডি মেরে ফেলেছিল। কেবলমাত্র একজনই ছিল, কিন্তু সেই সদস্যটিও খুবই অদ্ভুত এবং হিংস্র ব্যবহার করছিল, তাই তাকেও আমাদের মারতে হয়। কিন্তু আমার মনে সন্দেহ এখনো যায়নি। আমি গোপনে তদন্ত করার চেষ্টা করছি। আমার মনে হয় কুয়াং কোনোভাবে এর সাথে জড়িত। আমি এই চিঠিটা লিখছি রোনাল্ড, তোমাকে সতর্ক করার জন্য, যাতে তুমি কুয়াংয়ের থেকে সাবধানে থাকো।" আর জেনারেল সেনও বুঝে গেছিল যে এইসব ঘটনার পিছনে কে আছে, তাই জন্যই হয়তো কুয়াং তাকে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছিল। এবার এই চিঠিটার হাতের লেখা আর এক্সিকিউশনের চিঠিটি যে হাতের লেখা, সেটা কিন্তু অনেকটাই আলাদা ছিল। সুতরাং বোঝা যায় যে জেনারেল সেন এর পিছনে ছিল না। এবার রোনাল্ডরা কুয়াংয়ের ঘর সার্চ করে এবং সেই হিংস্র বানানোর যে ড্রাগটা ছিল সেটা কুয়াংয়ের ঘর থেকে পাওয়া যায়। সুতরাং প্রমাণিত হয় যে কুয়াংই এর পিছনে আছে, কিন্তু কুয়াং তো পালিয়ে গেছে। তাহলে কি সোফিয়া এবার তার প্রতিশোধ নিতে পারবে? এবার পরের দিন আমরা সোফিয়াকে দেখতে পাই যে রোনাল্ডের স্টাডি থেকে একটা পুরনো ফাইল পায়। সেখানে লুও ফ্যামিলির ফটো ছিল, সেখানে সোফিয়ার মা বাবার ছবি ছিল। সোফিয়া তার মা বাবার ছবি দেখে বলে যে, "মা, বাবা, শেষ অবধি আমি জানতে পেরেছি তোমাদের হত্যাকারী কে, কিন্তু তোমরা আশীর্বাদ করো যাতে আমি কুয়াংকে ধরতে পারি।" এবার তখনই সেখানে জুনহে আসে এবং জুনহে সোফিয়ার কাছে তার মনের কথা খুলে বলে। জুনহে বলে যে, "আমি তোমাকে পছন্দ করি।" কিন্তু সোফিয়া তাকে বলে যে, "কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি।" জুনহে বলে যে, "কাকে? আমার দাদাকে? আমি জানতাম। কিন্তু তবুও জিজ্ঞাসা না করলে আমার মনে একটা রিগ্রেট থেকে যেত। আমি তোমার জন্য খুব খুশি।" এবার মিয়া তখনই তাদের জন্য রোস্ট চিকেন বানিয়ে আনে। বলে যে, "এই দেখো, আমি আমার স্পেশাল ডিশ বানিয়ে এনেছি।" কিন্তু তার রান্না যাতে খেতে না হয়, সবাই সেখান থেকে পালায়। যাই হোক, ওদিকে রোনাল্ডো আবার সোফিয়াকে প্রপোজ করে, কারণ আগের বার তো তাদের বিয়েটা ভেঙে গেছিল। এবার সোফিয়াও জানতো যে রোনাল্ডরা দোষী না, তাই জন্য সোফিয়া ভালো মনে খুশির সাথে রোনাল্ডের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। রোনাল্ড বলে যে, "সামনেই তোমার জন্মদিন, আমি তোমার জন্মদিনে একটা পার্টি দিতে চাই।" সোফিয়া বলে যে, "কিন্তু আমার এইসব পছন্দ না, আমি এত লোকজনের মাঝখানে আমার ভালো লাগে না।" কিন্তু রোনাল্ড বলে যে, "দেখো, এত বছর তুমি এইসব কিছুই সেলিব্রেট করতে পারোনি, কিন্তু আমি এখন চাই তোমার একটা স্পেশাল দিনও যেন মিস না যায়।" এবার তারা পার্টি করতে একটি রেস্টুরেন্ট বা শুঁড়িখানা টাইপের জায়গায় যায় এবং সেখানে তারা সবাই গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল। কিন্তু তখনই হঠাৎ রোনাল্ড কিছু পোড়ার গন্ধ পায় এবং তারা দেখে সেই শুঁড়িখানায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই আগুন লাগানোর পিছনে ছিল কুয়াং।
কুয়াং শুরিখানার একটি মেয়েকে কাজে লাগিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। আর এই ঘটনা তো রোনাল্ড তাড়াতাড়ি বুঝে গেছিল, তাই সোফিয়াকে নিয়ে পালাতে পেরেছিল। রোনাল্ড বুঝতে পারে যে নিশ্চয়ই কুয়াংই এর পিছনে আছে, এবং সে শহর থেকে বাইরে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেয় এবং সেই শুরিখানায় ইনভেস্টিগেট করতে যায়। সেখানকার মহিলাটি তাদের সমস্ত মেয়েদের ডাকে, কিন্তু তাদের মধ্যে একজন মিসিং ছিল, যার নাম ছিল চুইনি। তারা জানায় যে চুইনি পালিয়েছে, অর্থাৎ বোঝা যায় যে কুয়াং এবং চুইনি একসাথে কাজ করেছিল এবং তারা পালিয়েছে। এবার পরদিনই হঠাৎ নিউজ পেপারে খবর বের হয়ে যে আমাদের মার্শাল রোনাল্ড নাকি মহিলাবাজি করে। সে বাজে জায়গায়, নোংরা জায়গায় গিয়ে মহিলাদের সাথে সম্পর্ক করে। এই সমস্ত খবর নিউজ পেপারে বেরোতে রোনাল্ডের ইমেজ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোনাল্ড বলে যে কিন্তু এই কাজগুলো কারা করছে, নিশ্চয়ই কুয়াং। তার মানে ওরা এখনো শহরের মধ্যেই আছে। এবার সোফিয়া খবরের কাগজ বিক্রেতার কাছে খোঁজ নিতে চায়, এবং সোফিয়াকে দেখে খবরের কাগজ বিক্রেতা ভাবে যে সোফিয়া হয়তো কোনো রিপোর্টার। সোফিয়া জিজ্ঞাসা করে যে আচ্ছা, এই খবরটি যে দিয়েছে সে কে, তুমি কি জানো? বিক্রেতাটি বলে, আমি শুনেছি এটা নাকি মার্শাল রোনাল্ডের খুব কাছের কোনো লোক। সোফিয়া তাকে কিছু টাকা দেয় এবং জিজ্ঞাসা করে যে এই লোকটা কোন দিকে গেছে, কোথায় থাকে, সেসব কি তুমি কিছু জানো? এবং বিক্রেতাটি বলে যে ও আজকে ওই রাস্তা দিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার সোফিয়া রোনাল্ডের কাছে ফিরে আসে এবং তাকে এই সব খবর বলে। রোনাল্ড বলে যে আমি তো শহর থেকে বাইরে যাবার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি, সুতরাং ওরা কোথাও পালাতে পারবে না। কিন্তু তখনই সোফিয়া তাকে বলে যে এত বড় শহরে তুমি কোথায় কোথায় ওকে খুঁজবে? ওকে তো প্রত্যেকটা ঘরে গিয়ে খুঁজে সম্ভব না। তুমি শহরের রাস্তা খুলে দাও। শহর থেকে বাইরে যাওয়ার একমাত্র একটাই রাস্তা আছে, জঙ্গলের মধ্যে দিয়ে। তুমি ভুলে যেও না আমি কিন্তু উলফ গার্ল, আর আমার শোকার ক্ষমতা প্রচন্ড বেশি। আমি শুঁকেই বের করতে পারবো যে ওরা কোথায়। এবার এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় এবং চুইনি ও কুয়ানকে জঙ্গলের মাঝখানে হাতে নাতে ধরা হয়। সোফিয়া বলে যে কি করবে বলো, আমাদের সাথে ফিরে যাবে নাকি এই জঙ্গলে আমার বন্ধু নেকড়েদের দিয়ে তোমাদের খাওয়াবো? এবং কুয়াংরা রোনাল্ডের সাথে ফিরে আসে। এবার আমরা দেখতে পাই কুয়াংকে একটি গাছের সাথে বাঁধা হয় এবং গ্রামের সমস্ত লোককে ডাকা হয়। রোনাল্ড সবার সামনে বলে যে কুয়াং কিভাবে লুও ফ্যামিলিকে ধোকা দিয়েছিল এবং কুয়াংয়ের জন্যই কিভাবে লুও ফ্যামিলি বদনাম হয়েছিল। লুও ফ্যামিলির ওপর রাজদ্রোহের মিথ্যা দোষ পড়েছিল এবং লুও ফ্যামিলির সবাইকে মরতে হয়েছিল। লুও ফ্যামিলিকে সেই দিন ওই উলফ ড্রাগটাও কুয়াংই দিয়েছিল। কুয়াং তখনও বলে যে লুও ফ্যামিলি গাধা, ওরা নিজেরাই নিজের দোষে মরেছে, খাবারে বিষ দেওয়া আছে সেটাকে ওরা বুঝতে পারেনি। আর ওরা যদি সেন ফ্যামিলিকে এত সাপোর্ট না করতো ওদেরকে মরতে হতো না। আমি চাইনি সেন ফ্যামিলির সাপোর্টের কোনো মানুষ বেঁচে থাকুক। রোনাল্ড বলে যে সত্যি কিন্তু সারা জীবন লুকানো যায় না। জেনারেল সেনও কুয়াংকে সন্দেহ করেছিল, তাই জন্য তাকেও মরতে হয়। এবার রোনাল্ড যখন এইসব কথা বলছিল তখনই নাগরিকদের মধ্যে থেকে কিছু লোক বলে ওঠে যে কিন্তু ও বিচার করার কে? রোনাল্ড তো নিজেই দুশ্চরিত্র, ও বাজে জায়গায় যায়, তাহলে ও অন্যের বিচার করছে কোন সাহসে? কিন্তু তখনই শুঁড়িখানার সেই মহিলাটি এগিয়ে আসে এবং বলে যে রোনাল্ড শুঁড়িখানায় কোনো বাজে কাজ করতে যায়নি। ও অফিসিয়াল কাজে গেছিল এবং ইনভেস্টিগেট করতে গেছিল। ওর নামে ভুলভাল খবর রটানো হয়েছে। অন্য আরেকজন বলে যে যাই হয়ে যাক না কেন, মার্শাল রোনাল্ড এতদিন আমাদের এত সাহায্য করেছে, একটা ঘটনায় আমরা ওকে ভুল কেন বুঝবো? এবং সব নাগরিকরাও রোনাল্ডকে সাপোর্ট করতে থাকে এবং রোনাল্ড কুয়াংকে মৃত্যুদণ্ড দেয় এবং সোফিয়া তার গলার ট্যাটুটি খুলে ফেলে, যেটা সে ঢেকে রেখেছিল এতদিন। অর্থাৎ সোফিয়ার প্রতিশোধ পূর্ণ হয়। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। সোফিয়া এবং রোনাল্ড বসে ব্রেকফাস্ট করছিল। হঠাৎই সোফিয়ার খুবই বমি বমি ভাব আসে। সঙ্গে সঙ্গে ডক্টর এসে চেক করেন এবং বলেন যে সোফিয়া এবার সত্যিকারের প্রেগনেন্ট। এই কথা শুনে তো রোনাল্ড প্রচন্ড খুশি হয় এবং বলে যে চলো এবার আমরা ভালো করে বিয়েটা করে নিই। কিন্তু সোফিয়া নকল নকল রাগ করে বলে যে তোমার তো তিনটে বউ, আমি তোমাকে বিয়ে করব না। এবং রোনাল্ড বলে যে দেখো, মিয়া তো আসলে জুনহেকেই পছন্দ করে, সুতরাং ওর না হয় বিয়ে জুনহের সাথেই হবে। আর তাছাড়া স্টেসি তো মারাই গেল, আর একজন রয়েছে লিনা, ওকে না হয় আমি ভরণ পোষণ দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি তো? এবং সোফিয়া তাকে বিয়ে করতে রাজি হয়। অর্থাৎ ছোটবেলায় তারা যে স্বপ্নটা একসাথে দেখেছিল সেটাই এবার পূর্ণ হবার পালা। এবং এখানেই আমাদের গল্প শেষ হয়। এবার তোমরাই কমেন্টস করে জানাও যে মা বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তোমরা কি অন্য কাউকে মারতে পারবে?
আর এই গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি কিন্তু তোমাদের জন্য এই চ্যানেলে অনেক নতুন ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা ও কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিও।